আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। নতুন রাজনৈতিক দল গঠনে কোনো পৃষ্ঠপোষকতা নেই সরকারের, কোনো উপদেষ্টা যুক্ত হলে সরে দাঁড়াবেন জানালেন রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেওয়া 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছে। নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে দেবেন। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হতে পারে, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আরেকটি 1-11-এর ইঙ্গিত মনে করেন উপদেষ্টা নাহিদ। দাভোসে একক সংলাপে গণ অভ্যুত্থানের পূর্বাপর তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। বললেন, জনগণ কেমন সংস্কার চায় তার উপর নির্ভর করবে ভোটের দিনক্ষণ। বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর, জীবন তো শেষ। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি। মুক্তি পেলেন পিলখানা ট্রাজেডির বিস্ফোরক মামলায় জামিনপ্রাপ্ত বিডিআর সদস্যরা। সিক্ত হলেন স্বজনের ভালোবাসায়, অমূল্য সময় নষ্ট হওয়ায় ক্ষোভ। 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলা দিয়ে খালাস পাইছি, এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাজ ছুটে দিচ্ছি। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পেতাম না। স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জুলাইয়ের শহীদ ইসমাইলের চিকিৎসা ইস্যুতে গ্রেপ্তার ডাক্তারসহ 5 জন জামিনে মুক্ত। বিতর্ক এড়াতে প্রসিকিউটর জোহার অপসারণ চায় ইনকিলাব মঞ্চ। অনুপ্রবেশ ঠেকাতে রণসাজে সীমান্তে সেনা মোতায়েন ট্রাম্প প্রশাসনের। বিভিন্ন স্থানে ধরপাকড়ের শিকার অবৈধ অভিবাসীরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিপিএলে সিলেটের দেয়া 153 রানের টার্গেটে ব্যাট করছে খুলনা টাইগার্স। দিনের প্রথম ম্যাচে রংপুরকে 24 রানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত হলে তারা সরকারে থাকবেন না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরকারের এই মুখপাত্র দাবি করেন, নতুন কোনো দল গঠনের পৃষ্ঠপোষকতা করছেন না ডক্টর ইউনূসের সরকার। জাতীয় নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থানে কোনো নড়চড় হয়নি। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন 3 উপদেষ্টা। আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের সামনের সারির অনেকে মিলেই গঠন করেছেন জাতীয় নাগরিক কমিটি। নেতৃত্বে পরিবর্তন এসেছে আন্দোলনের প্রধান শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতেও। তারা একসাথে মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন ঘোষণা দিয়েই। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এই অবস্থায় ছাত্র প্রতিনিধিরা সরকারি থেকে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন বলে অভিযোগ বিএনপির। আর এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে প্রশ্ন দলটির শীর্ষ নেতৃত্বের। অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। তবে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও পরিবেশ উপদেষ্টা বলছেন, নির্বাচনে নিরপেক্ষ থাকবে সরকার। কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। এখানে গণ অভ্যুত্থানের সাথে সরাসরিভাবে জড়িত এবং নেতৃত্ব দেওয়া 3 জন প্রতিনিধি আমাদের এখানে আছে। এই প্রতিনিধি হিসেবে তারা 3 জন দল গঠন করছেন বা নাগরিক কমিটিতে আছেন, এরকমটা না মোটেও। যদি তারা কখনো মনে করেন নতুন কোনো দল গঠন প্রক্রিয়ায় তারা সম্পৃক্ত হবেন, তাহলে তারা তখন সরকার ছেড়ে
ছেড়ে দেবেন, সরকার ছেড়ে গিয়ে দল গঠন করতে পারে। যে কোনো মানুষই যে কোনো সময় দল গঠন করার প্রক্রিয়ায় যুক্ত হতে পারে, কিন্তু তখন সে আর সরকারে থাকতে পারবে না। সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, সরকার কোনো রাজনৈতিক দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে? সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে? তবে আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন এটা একটা সতর্ক বার্তা হিসেবে নেওয়াই যায়, কিন্তু এটা এখনো পর্যন্ত আমি কোনো ভিত্তি দেখতে পাচ্ছি না। এরই মধ্যে বিএনপি আগামী জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আগের অবস্থানে আছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ঘোষিত সময়েই নির্বাচন করতে চায়। সরকারের অবস্থানটা যেটা ছিল সেটাই, এটা মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখনো পর্যন্ত এটাই আমাদের টার্গেট। একটা রাজনৈতিক দল সকল সময় তার কর্মী, তার যে আলটিমেট অবজেক্টিভ সেটা বিবেচনায় রেখে নির্বাচনের জন্য জোর দেবে, তাড়া দেবে, এটা তো অস্বাভাবিক না। এটা থাকবেই, কিন্তু সেখানেও আমরা নিশ্চয়ই একসাথে বসে আলাপ আলোচনা করে সিদ্ধান্তে আসবো। পরিবেশ উপদেষ্টা জানান, সংস্কার বিচারের পাশাপাশি নির্বাচনকে গুরুত্ব দিয়েই এগুচ্ছে অন্তর্বর্তী সরকার। আমি কোনো সাংবাদিককে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অনেক ক্ষেত্রেই নিরপেক্ষতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকার। নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আশা করেছেন অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা বজায় রাখবে। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে জোর করে বিতর্কিত করলে আবার অধিকার হারাবে জনগণ। অন্য শক্তির মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কাও জানান মির্জা ফখরুল। ৬৯-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা। বক্তারা জানান, পাঠ্যপুস্তকে কিংবা অন্য কোনো আয়োজনে কেউ স্মরণ করুক আর না করুক, শহীদ আসাদ ইতিহাসে রয়ে যাবেন। আমাদের জাতীয় ইতিহাসে ৬০-এর দশক এক গৌরবোজ্জ্বল অধ্যায়। সভায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব ৬৯ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবারও অধিকার হারা হবে। জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা ব্যবস্থা দেখে এখনো নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছি, কারণ আছে। কারণ যে আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। সভায় অন্যান্য নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তে যেন জাতীয় ঐক্যে ভাঙন না ধরে। যদি অংশীদারদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্য এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচন চাই, অতি সত্বর নির্বাচন চাই। তার কারণ সংস্কার একদিনে হয় না, সংস্কার এক বছরে হয় না। প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বিএনপিকে অবমূল্যায়ন করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সকল কিছুই হবে, কিন্তু তার আগে আরেকটি ষড়যন্ত্র করে 111-এর মতো আবার বিলম্বিত করার কোনো অবকাশ বাংলাদেশে আর হবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। উপদেষ্টা নাহিদ তার পোস্টে শঙ্কা জানিয়েছেন আরেকটি ১/১১ সরকারের, আর সরকারে ও রাজনৈতিক দলের সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এসব পোস্টের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলের নেতারা।
কোটা না মেধা এ দিয়ে শুরু বৈষম্য বিরোধী আন্দোলন। ক্ষমতা না জনতার প্রশ্নে জুলাই আগস্টের উত্তাল দিনগুলোর প্রতিটি বাঁকে ছিল পরিবর্তনের আহ্বান। শেষে ছাত্র জনতার জয়ে স্বৈরাচার মুক্ত বাংলায় গঠিত হয়েছে জনতার সরকার। এতে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন গণ অভ্যুত্থানের 3 কাণ্ডারি নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে মাসখানেক ধরে সরকার ও রাজনৈতিক নেতৃত্বের সুর ও স্বরের বৈপরীত্য দৃশ্যমান। বিএনপি মহাসচিবের অন্তর্বর্তী সরকারের নির্বাচনকালীন নিরপেক্ষতা নিয়ে সন্দেহের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি লিখেছেন, ছাত্ররাই একমাত্র ফ্যাক্টর যেটা 1-11 সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে। বিএনপি কয়েকদিন আগে -2 এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতে নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 1-11 সরকারের প্রস্তাবনা করছে। ছাত্র জনতা কোনোভাবেই তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা নাহিদ। একই সঙ্গে এমন চিন্তা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি। একই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক পোস্টে বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে সোচ্চার তারা নিজেরাও। তবে এটি যেমন পরিষ্কার, তেমনি সরকারের নানা কাজে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ হস্তক্ষেপ বা বল প্রয়োগও কাম্য নয় বলে মনে করেন আসিফ মাহমুদ। প্রায় কাছাকাছি সময়ে অনেকটা একই ধাঁচের স্ট্যাটাস দেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। উপদেষ্টা ও ছাত্র নেতাদের এমন স্ট্যাটাস নিয়ে কিছুটা কৌশলী রাজনৈতিক দলগুলো। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অংশীজন বিএনপি নেতারা বলছেন, প্রশ্নটা যখন স্বচ্ছতা ও নিরপেক্ষতার, তখন সমস্যার সংকট মোকাবেলায় অভিজ্ঞতা অনভিজ্ঞতার প্রশ্নটাও জোরালো হয়ে আসে। একটা অভিজ্ঞ রাজনীতিবিদ যখন একটা কথা বলে, তার উপরে যদি কেউ মন্তব্য করে, তার সে অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে ওসব মন্তব্যের উপরে মন্তব্য করা তো আমি প্রয়োজন মনে করি না। চলমান রাজনীতিতে নবমাত্রা যুক্ত করা স্ট্যাটাসগুলো নিয়ে কিছুটা কৌশলী জামাত। নেতারা বলছেন, কারো ব্যক্তিগত স্ট্যাটাস নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই দলটির, তবে ফ্যাসিবাদ রোধে ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প দেখেন না দলটির নেতারা। জামাত বরাবরই বলে আসছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। তারা ষড়যন্ত্র করবে গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য। কোনো অবস্থাতেই যেন তারা এই ব্যাপারে সফল না হয়, এই ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে। আর কোন স্ট্যাটাস নিয়ে সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা দলীয় পর্যায়ে হোক, জামাত দলীয়ভাবে কোনো মন্তব্য করে না। আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না উচিত অনুচিতের রেখা টানলেন তার প্রতিক্রিয়ায়। উনি যেভাবে দিনে সেটা জাস্ট শুধু আক্রমণ করার জন্য এরকম মনে হয়েছে। এটা করার দরকার ছিল না। আমরা 5 আগস্টের পর থেকে সমগ্র দেশ অনেক রকম মতপার্থক্য সত্ত্বেও কিন্তু একসাথে চলার চেষ্টা করছি। একটা ঐক্যের পতাকা, ঐক্যের ঝান্ডা সবসময় সমুন্নত রাখার চেষ্টা করছি। ক্রিয়া প্রতিক্রিয়া যাই থাকুক, এসবের মধ্য দিয়ে মাঘের শীতে যে কিছুটা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি, তা অন্তত স্পষ্ট হয়েছে দুই উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। দুপুরে রংপুরের কাউনিয়া বাজারে গণসংযোগ করার সময় কথা বলেন আক্তার। তিনি আরও বলেন, 24 জুলাই পরবর্তী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এর মাধ্যমে সংবিধান সংশোধন হবে। দেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে এক হয়েছে মন্তব্য করে আক্তার বলেন, যারা ফ্যাসিবাদীদের নির্বাচনে আনার পায়তারা করছেন, তাদের বিরুদ্ধেও জনগণ সর্বশক্তি নিয়োগ করবে। এর আগে তিনি কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে 1000 দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির মধ্যেই সে রাজনৈতিক দলের আমরা দেখা পাবো। বাংলাদেশে একটি মধ্যমপন্থী রাজনীতির চর্চার জায়গা থেকে এই দলের আবির্ভাব হবে। আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতিকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে একটি সংলাপে এ মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন। জানান, বাংলাদেশের জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এই বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর।
সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। সেখানে WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের আয়োজনে একটি একক অনুষ্ঠানে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা জানান কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। My first response was, no, sorry, thank you. But they will not give up. And finally, I said, take time, see people around. I'm sure you'll find lots of options for you. No, we didn't find any options, so you are the one. So that's how I got involved here. That's why I'm here. So that I thought. Very. অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের অপকর্মের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির আলাদা রেকর্ড থাকা প্রয়োজন এবং এ নিয়ে গবেষণা হওয়া উচিত। I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering, highway robbery, sitting in the government, running the machine and still claiming to be a civilized society. এরপর ডক্টর ইউনূস কথা বলেন বিগত সরকারের দমনপীড়ন নিয়ে। জানান তিনি নিজেও সে সময় জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বলেন, পরিবার পরিজন তাকে প্যারিস থেকে দেশে ফিরতেও নিষেধ করেছিল। এ সময় তিনি কথা বলেন সংস্কার কমিশন ও জুলাই চার্টার নিয়ে। জানান, কমিশনগুলোর সুপারিশের উপর ভিত্তি করে করা হবে সংস্কার। জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরও 6 মাস পর। Unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election. Now that the election report is coming up. We have targeted end of this year the election to take place if we go in a short reform agenda, quick reform agenda. If people say no, we need a longer list of agenda reform, then we need another 6 months. প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম নিয়ে তার আশার শেষ নেই। জানান, ভোটদানের সর্বনিম্ন বয়স 16 হওয়ার পক্ষপাতী তিনি। বলেন, পরিপক্কতার ক্ষেত্রে 16 আর 18 বছর বয়সে পার্থক্য নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একজনকে চাকরির জন্য প্রস্তুত করা হলেও এই প্রজন্ম উদ্যোক্তাদের। Our voting age is 18. I said it should be 16. That's so mature. What makes it 18? Difference between 16 and 18. Who tells you that 16 doesn't understand as much as 18 does? I said job-oriented education is finished. Job to them is nothing. I said this generation is a generation of entrepreneurs. জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সমাজের সামগ্রিক পরিবর্তন, এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তানফির মৌসুম, যমুনা নিউজ। জীবন থেকে 16 বছর নাই হয়ে গেল। একজন দুজন নয়, কয়েকশো মানুষের। তারা সাবেক বিডিআর সদস্য। হত্যা মামলায় নির্দোষ প্রমাণ হবার পরও জীবনের 16 বছর কেটেছে কারাগারে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেলেন এমন 178 জন। কাশিমপুর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়। স্বজনদের কাছে পেয়ে আবেগঘন পরিবেশ তৈরি হয় জেল ফটকে। 52 বছর বয়স্ক সুরুজ মিয়া গ্রামে ছোট্ট মুদি দোকান দিয়ে যিনি 16 বছর আইনি লড়াই করেছেন ছেলের জন্য। ছেলে বিল্লাল মাত্র 1 বছর চাকরি করেই কারাগারে ঢুকেছে। এতদিন পর মুক্তি পাওয়া ছেলের জন্য কারা ফটকে সুরুজ মিয়ার অপেক্ষা। ঠাকুরগাঁ থেকে প্যারেডে আসছিল সে ঢাকা, তার সাথে এই গন্ডগোল জড়াই গেছে। তারপরে আজ 16 বছর পর্যন্ত ভোগান্তি। সুরুজ মিয়ার সাথে কথা বলার ঘণ্টাখানেক পরের চিত্র। ছেলে বিল্লালকে কাছে পেয়ে পিতা যেন হয়ে গেছেন ছোট্ট শিশু। ছেলে পায়ে খুব আনন্দ লাগতেছে। ছাত্র আন্দোলন এবং ডক্টর ইউনূস সাহেবের অসংখ্য ধন্যবাদ। ওনারা না আসলে জীবনে আমি ছেলে পাইতাম না, ছেলে হারাই গেছিল। সুরুজ ও বিল্লালের মতো আনন্দ আজ 178 পরিবারে। দীর্ঘ কারাজীবনের অবসান হতে চলেছে। কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান মুক্তি পাবেন। তাই স্বজনদের অধীর অপেক্ষা। বেলা 12টার পর একে একে বেরিয়ে আসেন মুক্তি পাওয়া সাবেক বিডিআর জওয়ানরা। বিনা অপরাধে জেল থেকে জেল কাটছি 16টা বছর, জীবন তো শেষ। এখন তো ভালো লাগে ইনশাআল্লাহ। ভাষা প্রকাশ করার মতো না পাওয়া জিনিস ফিরাই পেয়েছি ভাই। যখন শুনছি যাবেন হয়েছে তখন তো কি একটা অনুভূতি, এটা আর বলে বোঝানো যাবে না ভাই। 19 জানুয়ারি রোববার বিস্ফোরক মামলায় জামিন আদেশের পর বৃহস্পতিবার সকালে আদেশটি পৌঁছায় কারাগারে। এরপর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান 43 জন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে 135 জন। বিনা দোষে কারাভোগের জন্য দায়ীদের বিচার দাবি করেন ভুক্তভোগীরা। শুধু তাই নয়, বিডিআর বিদ্রোহের প্রকৃত অপরাধী ও পেছনের পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবিও করেন তারা।
প্রকৃত অপরাধী তারা সাজা পাক, এতে এতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু যে নির্দোষ মানুষগুলো, আমি 2013 সালের 5ই নভেম্বর মার্ডার মামলাতে খালাস পাইছি, এরপরে শুধুমাত্র বিস্ফোরক মামলায় আজকে আমি এতটা বছর অতিরিক্ত কাস্টডি দিচ্ছি। যাতে হারানো সম্মানটা ফিরে পাই, তাহলে আমার বয়স 65, যে কদিন বেঁচে থাকবো গর্বের সাথে বলতে পারবো যে আমি নিরপরাধ ছিলাম। দেশের জন্য এবং স্বৈরাচার হাসিনাকে দেশ হতে তাড়ানোর জন্য যারা রক্ত দিছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 2009 সালে বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। সেই মামলায় 152 জনকে ফাঁসি সহ 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। খালাস দেওয়া হয় 278 জনকে। খালাস পেলেও বিস্ফোরক মামলায় কারাভোগ করছিলেন তারা। এই মামলায় জামিনে মুক্ত হলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত 178 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জামিনে মুক্তি পেলেন অটোরিকশা চালক ইসমাইলের চিকিৎসা ইস্যুতে গ্রেপ্তার চিকিৎসক ডাক্তার সাদি সহ 5 জন। বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তারা। এদিকে এমন ভুয়া মামলায় নির্দোষ ব্যক্তিদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ। বলা হয়, পরিকল্পিতভাবেই মিথ্যা মামলা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কিত করার চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। হাসপাতালের সিঁড়িতে পড়ে আছে অটোরিকশা চালক ইসমাইলের রক্তাক্ত দেহ। একজন পুলিশ সদস্য সেদিকেই তাকিয়ে রয়েছেন। জুলাই বিপ্লবে গুলিতে নিহত ইসমাইলের এই ছবিটি আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জানা যায় এটি ছিল রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতাল। ছবিটি ছড়িয়ে পড়ার পর চিকিৎসায় অবহেলার অভিযোগে 18 জানুয়ারি হাসপাতালটির চিকিৎসক ডাক্তার সাদি বিন শামস সহ 5 জনকে থানায় নিয়ে গ্রেফতার দেখায় হাতিরঝিল থানা পুলিশ। প্রথমে তাদেরকে জামিন দেননি আদালত, পাঠানো হয় কারাগারে। পরে ইসমাইল হত্যার ঘটনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। ওনার পাল চেক করতে গেছে, আবার গুলি করছে, তখন ওনাকে রেখে সবাই ভিতরে ঢুকে গেছে। সেই প্রতিবেদনে দেখা যায় ইসমাইলকে টেনে হাসপাতালের ভেতরে নেয়ার চেষ্টা করছেন চিকিৎসক সহ কয়েকজন। তবে সে সময় তাদেরকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আদালতে এই প্রতিবেদন দেখানোর পর ডাক্তার সাদি সহ গ্রেফতারকৃত 5 জনের জামিন মঞ্জুর করেন আদালত। পরদিন কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। এদিকে অনাকাঙ্ক্ষিত গ্রেফতারের প্রতিবাদ ও অপরাধ ট্রাইব্যুনাল থেকে প্রসিকিউটর তানভীর হাসান জোহাকে অপসারণের দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। দাবি করা হয়, পরিকল্পিতভাবে এই ধরনের ভুয়া মামলা দিয়ে জুলাই গণহত্যার মামলাগুলোর গুরুত্ব নষ্টের চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। মামলাগুলোর মেরিট নষ্ট করে দেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে এইরকম বাজে কিছু মামলা করে দেওয়া হচ্ছে, যাতে সমস্ত মামলাগুলোর মেরিট নষ্ট হয়ে যায়, যাতে 1 বছর 2 বছর পরে প্রতিষ্ঠা করা যায় যে আইসিটিতে যতগুলো মামলা হয়েছে সব মামলাগুলো ভুয়া এবং মিথ্যা। তার খুলিটা পুরা এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে। আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাথ থেকে ডেড বডিটাকে 5-6 জন ড্র্যাগ করছে। সেখানে এই ডাক্তার সাদিও ছিলেন। উনি সেদিন মানে স্বপ্রণোদিত হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট টু হেল্প মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে। অবিলম্বে এমন দোসরদের চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কলঙ্কমুক্ত করার দাবি তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর হামলার অভিযোগে 84 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় 73 জন ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় 11 জনের নামে অভিযোগ দেয় ভুক্তভোগীরা। আন্দোলনের সময়ের ফুটেজ দেখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গঠিত কমিটি এই সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা আগামী 15 দিন নিজেদের নির্দোষ প্রমাণের সুযোগ পাবেন বলেও জানান তিনি। ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও চবি সাংবাদিক সমিতির সদস্য শাহরিয়াজের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছিলেন তারা। আমরা ফাঁদটা তদন্ত করে দেখব এবং সবকিছুর পরে তাদের যদি নির্দোষ কেউ যদি হয় তারা মুক্তি পাবে, আর বাকি যারা নির্দোষ না হয় তারা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হবে। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত ছিল এখতিয়ার বহির্ভূত। এজন্য দুদক নতুন করে রিজার্ভ চুরির অনুসন্ধান করতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক। অন্যদিকে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 342 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসানের ও তার স্ত্রীর বিরুদ্ধে
মামলা করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। দুর্বৃত্তরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে চুরি করে রিজার্ভ। তবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত এই ঘটনায় মতিঝিল থানায় দায়ের হওয়া মামলার তদন্ত 9 বছরও শেষ করতে পারেনি সিআইডি। এ অবস্থায় মামলাটির তদন্তের দায়িত্ব চেয়েছে দুদক। ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অর্থ তছরুপের সাথে কোনো কর্মকর্তা জড়িত থাকেন তাহলে এই অপরাধ কেবলমাত্র দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন সেটা এখতিয়ার বহির্ভূত ছিল। এদিকে সদ্য বরখাস্ত এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আলাদা 2 মামলায় তাদের বিরুদ্ধে 40 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও আছে তাদের বিরুদ্ধে। নিজ নামে 22 কোটি 27 লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং তার নামেও 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং তার স্ত্রী জোর সাজসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে এই অস্বাভাবিক লেনদেন করায় দুজনের বিরুদ্ধে আজ একটি মামলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরার বিরুদ্ধে অবৈধভাবে 4 একর খাসজমি দখলের অভিযোগে মামলা করেছে দুদক। আর বগুড়ার সাবেক এমপি হাবিবুর রহমানের বিরুদ্ধে সংস্থাটি মামলা করেছে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিইপিজেড এর প্রধান গেটের পাশে থাকা একটি বিল্ডিংয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকরা। রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় ভাঙচুর করা হয় কক্ষের জানালা ও দরজা, পুড়িয়ে দেওয়া হয় কম্পিউটার সহ বেশ কিছু নথিপত্র। পরে শ্রমিকরা সড়ক অবরোধ করতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা। তবে কী কারণে আগুন দিয়ে দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এই ঘটনায় কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নাম্বার ড্রয়ারে দেখো। এটা বউয়ের গিফট তো, এক্স দিলে তো ঠিকই মনে থাকতো। না ভুলে উপায় আছে? এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। শ্রমিকদের পাওনা বেতন ভাতা দিয়েই বেক্সিমকোর কারখানা বন্ধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, যেসব শ্রমিক বেকার হবে তাদের অন্য প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রেও সহায়তা করা হবে। সচিবালয় উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান। সভায় বেক্সিমকোর শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও হামলার ঘটনা নিয়ে আলোচনা হয়। শ্রম উপদেষ্টা একে শ্রমিকদের ব্যবহার করে অসন্তোষ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন। বলছেন এর পেছনে অন্য কিছু আছে। উপদেষ্টা বলছেন, প্রায় 26,000 কোটি টাকার ঋণ আছে বেক্সিমকোর। এর বিপরীতে তাদের সম্পদের পরিমাণ 7,000 কোটি টাকার মতো। এর থেকে পাওনা বেতন ভাতা দেয়া সম্ভব, কিন্তু বেক্সিমকোর দায়িত্বরতরা সহযোগিতা করছে না। আমার পাশে আছেন, আপনারা সবাই ওনাকে চেনেন। উই অল ক্যান অ্যাকোমোডেট। ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে না, এলসি খুলে দেওয়া হচ্ছে না। তো যে প্রতিষ্ঠানে 7,500 কোটি টাকা চলতি সম্পদ থাকে তার এলসিও লাগে না, তার ব্যাংকিং ফ্যাসিলিটিরও কোনো প্রয়োজন হওয়ার কথা না। একটা প্রতিষ্ঠানে যদি 7,500 কোটি টাকা চলতি সম্পদ থাকে তার 60 কোটি টাকা বেতন দেওয়া তো একটা সেকেন্ডের ব্যাপার। সব পাওনা দানা ক্ষতিপূরণ দিয়ে এটা বন্ধ করে দেওয়া। এখন এদেরকে নিলম্বিত করা হবে, তাদেরও লুক আফটার করার জন্য বিজিএমইএ, ভিডা অনেককে অ্যাবজর্ব করা যাবে, বিকজ দে ট্রেইনড। কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ প্রায় 9,000 বই জব্দ করা হয়েছে শেরপুরে। খোলা বাজারে বিক্রির জন্য এসব বই পিকআপে আনা হচ্ছিল ঢাকায়। এ ঘটনায় শেরপুর থেকে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বই রাখার ওই গোডাউনের নাইট গার্ডকে। জানুয়ারি মাসের শেষ ভাগ, অথচ এখনো সারা দেশের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া যায়নি সব বই। ফলে নতুন বছরে পুরোদমে পড়ালেখা শুরু করতে পারেনি স্কুল পড়ুয়ারা।
শিক্ষার্থীরা যখন বিনামূল্যের বই পাচ্ছে না, তখন শেরপুরে ধরা পড়েছে পিকআপ ভর্তি প্রায় ৯,০০০ বই। কুড়িগ্রামের রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের গোডাউন থেকে এসব বই খোলা বাজারে বিক্রির জন্য ঢাকায় আনা হচ্ছিল। শেরপুর সদরের ধাতিয়াপাড়া এলাকায় বইসহ পিকআপটি জব্দ করে পুলিশ। এই মালের কোনো ডকুমেন্ট পাইছি না, ডকুমেন্ট না পাইছি আমি জানাইছি যে ভাই এগুলা মালের কোনো ডকুমেন্ট নাই, কোনো চালান মালান নাই, এটা কি করবো? মাহাজন আমার বলছে যে গাড়ি তাহলে তুমি বাস স্ট্যান্ডে নাও। পরে আমি গাড়ি আমার বাড়ির সামনে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে পরে পোলা মানে আর কি আটকেছিল। আকরাম ভাই পরশুদিন রাত্রে 12,000 টাকা ভাড়া রৌমারী উদ্দেশ্য থেকে নিয়ে যাবে আর কি, কাগজের টিপ বইলা গাড়িটা নিয়ে যাইছে, আমি গাড়ির মাহাজন। পুলিশ সুপার জানান, এ ঘটনায় শেরপুর থেকে মাইনুল নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি রৌমারীতে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না, যাতে আমরা ওই ব্যক্তিটাকেও আইনের আওতায় তুলে আনি। রৌমারীর সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, গোডাউন থেকে বই চুরি হয়েছে বলে শুনেছেন তিনি। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা কামরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওটা হলো আমাদের স্কুলের ওই যে পশ্চিম দিকে একটা ভবনে মাধ্যমিক স্যারের বইগুলো রাখছে, ওইখানে হলো সমস্ত দায়িত্ব হলো শিক্ষা অফিসের। কিছু বই পাচার হয়েছে সেটা আমিও শুনেছি আর কি। গোডাউনটা চেক করে বই প্রাপ্তি এবং বিতরণের মধ্যে এবং আমাদের স্টকের মধ্যে যদি গরমিল থাকে তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। বিনামূল্যের বই খোলা বাজারে বিক্রির জন্য পাচারের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। বছরের শুরুতেই আমরা বই পাওয়ার কথা বাচ্চাদের জন্য, তো 1 মাস চলে যাইতেছে, আমরা 2-3টা বই পাইছি। এই ক্রান্তিকালেও এই যারা এই মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্তরের বইগুলো পাচার করতেছে তারা অমানুষ। জব্দকৃত বইগুলো 8ম থেকে 10ম শ্রেণীর। এসব বই নেওয়া হয়েছে সদর থানায়। জাহিদ হাসান, যমুনা নিউজ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রয় মজুতদার চক্রের 2 সদস্য আটক এবং 2 ট্রাক পুস্তক জব্দ করেছে ডিবি পুলিশ। বুধবার সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান পরিচালিত হয়। এ সময় বিনামূল্যে বিতরণের জন্য প্রায় 10,000 সরকারি বই জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এসব বই মজুতের কথা জানতে পারে। এই তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। অভিযানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর প্রায় 10,000 সরকারি পাঠ্য বই জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় সিরাজুল ও দেলোয়ার নামের 2 জনকে। জব্দকৃত বইয়ের আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা। অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠানো হচ্ছে 1,500 সেনা সদস্য, সাথে থাকছে সামরিক বিমান ও হেলিকপ্টার। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই মরিয়া যে রীতিমতো যুদ্ধ সাজে সীমান্তে যাচ্ছে সেনারা। এর মধ্যে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অবৈধ অভিবাসীকে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় যুদ্ধ সাজে মার্কিন বাহিনী। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি যোগ দিয়েছে স্টেট ট্রুপারের সদস্যরাও। এর পাশাপাশি মেক্সিকো সীমান্তে 1,500 সেনা সদস্য, সামরিক বিমান ও হেলিকপ্টার পাঠানো হচ্ছে। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে 10,000 সেনা সদস্যকে। স্বাভাবিকভাবেই আমাদের উপর চাপ বাড়বে। এখন অনুপ্রবেশকারীদের গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা বেড়ে যাবে। এছাড়াও বিস্তীর্ণ খামার এবং বনাঞ্চলের মধ্য দিয়ে মানব পাচারের চেষ্টাও বাড়বে। এতে বাড়তে পারে প্রাণহানির সংখ্যাও। দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই প্রতিক্রিয়া চলছে ধরপাকড়। মেক্সিকো ফেরতও পাঠানো হয়েছে বেশ কিছু অনুপ্রবেশকারীকে। এরই মধ্যে মেক্সিকোর নাগরিক নন এমন অনেক অবৈধ অভিবাসীও রয়েছেন বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্টের। যারা মেক্সিকোর নাগরিক নন তাদের গ্রহণ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি আমাদের। তারা যদি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যেতে চান তাহলে মার্কিন প্রশাসনের উচিত তাদের সে দেশেই ফেরত পাঠানো। এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এদিকে সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ঘোষণার পর পাল্টা কড়াকড়ি আরোপ করেছে মেক্সিকো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।